উদ্ধারে অভিযান। প্লেনটা দেখি যে পিছন থেকে আগুন জ্বলতে আছে, 1 সেকেন্ডও লাগে না, প্লেনটা নদীতে পড়ে গেছে, দুই ভাগ হয়ে গেছে। এটা মানে ব্লাস্ট হয়ে দুই ভাগ হওয়ার পরে এক অংশ পড়ছে দিকে সামনে আর এক অংশ পড়ছে দিকে পিছনে। মুহূর্তে আগুন লাগছিল, ইচ্ছা করলে তখন ওরা ওখান থেকে প্যারাসুট জাম দিয়ে নামতে পারতো। জানমালের ক্ষতি না হয় তার জন্য ওরা ওই নদী কর্ণফুলী নদীতে ওরা বিমানটাকে ল্যান্ড করানোর জন্য ওই পর্যন্ত চলে আসছেন এবং এই কারণেই মূলত ওই মুহূর্তে আর ওরা লাস্টলি সেফ টাইমে ওরা জাম করতে পারে নাই। নিজেদের জীবন উৎসর্গ করে সে পানিতে যে পড়ছে। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চীনকে টেক্কা দিয়ে তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়নে আগ্রহী ভারত। দেশটির পররাষ্ট্র সচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। ভারতের ভূমি ব্যবহার করে নেপাল থেকে আসবে বিদ্যুৎ। প্রধানমন্ত্রীর নামে কোনো প্রকল্প না নেওয়ার নির্দেশনা শেখ হাসিনার। খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে বার্ন ইউনিট সহ 10 প্রকল্প একনেকে অনুমোদন। দল অংশ না নিলেও উপজেলা নির্বাচনে জয় পেলেন বিএনপির বহিষ্কৃত 7 জন। জনগণের অধিকার প্রতিষ্ঠা হয়নি বলছেন কেন্দ্রীয় নেতারা। বর্জন করে টিকে থাকা কঠিন, মন্তব্য বিশ্লেষকের। এবং আল্লাহর নৈকট্য পেতে মক্কার পানে মুসল্লিরা। হজ যাত্রার প্রথম দিনে সৌদি আরবে গেলেন 2000-এর বেশি। হাজিদের সঙ্গে দায়িত্বশীল আচরণের আহ্বান ধর্মমন্ত্রীর। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে আশ্রয় পড়ল বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান। প্যারাসুট দিয়ে 2 পাইলট নেমে এলেও স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াত মারা যান, আর উইং কমান্ডার সুহান চিকিৎসাধীন। ছিল ওরা প্যারাসুট দিয়ে বাঁধে বাইরে গেছে, বাইরে এরা পানিতে পড়ে গেছে। তারপরে এখানে 11 নম্বর ঘাটে সাম্পান আছে, ওরা যায় লোকগুলা উদ্ধার করছে। নামার সাথে সাথে প্লেনটা 1 সেকেন্ডও লাগে না, প্লেনটা নদীতে পড়ে গেছে। আগুন লাগার কয়েক সেকেন্ড পরে বিমানটা এইদিকে মোড় করছে। এইদিকে মোড় করার পরে যে নীলবয়াটা আছে, নীলবয়ার সামনের অংশের মধ্যে সামনে যায় দুই ভাগ হয়ে গেছে। এটা মানে ব্লাস্ট হয়ে দুই ভাগ হওয়ার পরে এক অংশ পড়ছে দিকে সামনে আর এক অংশ পড়ছে দিকে পিছনে। এটা আরেকটু যদি টাইমিং এ মিলতো তাহলে একটা যাত্রীবাহী শিপকেও অ্যাক্সিডেন্ট করতে হইতো। দুর্ঘটনার পাশেই সার্জেন্ট জহুরুল হক বিমান ঘাঁটির অবস্থান। দুর্ঘটনা কবলিত বিমানটি সেখান থেকে উড়াল দিয়েছিল। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে বিধ্বস্ত বিমানটি উদ্ধারে কর্ণফুলী নদীতে অভিযান চালাচ্ছে নৌবাহিনীর ডুবুরি দল। চট্টগ্রাম বন্দরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা ঝুঁকি এড়াতেই বিধ্বস্ত বিমান উদ্ধারে কাজ করছে নৌবাহিনী। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কর্ণফুলী নদীর মোহনায় বিধ্বস্ত হওয়া বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটিকে উদ্ধারের জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, যেখানে যোগ দিয়েছে নৌবাহিনীর একাধিক ডুবুরি দল। সে সাথে রয়েছে অত্যাধুনিক সোনার জাহাজ, যে জাহাজ থেকে পুরো স্ক্যান করা হচ্ছে কর্ণফুলী নদীর তলদেশ। এখন পর্যন্ত বিধ্বস্ত বিমানটি কোথায় রয়েছে তা শনাক্ত করা যায়নি। প্রযুক্তি এবং ম্যানুয়াল 2 পদ্ধতিতে চলছে এই বিধ্বস্ত বিমান শনাক্তের কাজ। ডুবুরি দলগুলো একের পর এক ড্রাইভ দিয়ে যাচ্ছে কর্ণফুলী নদীতে, কিন্তু কর্ণফুলী নদী এবং বঙ্গোপসাগরের মোহনা হয় এই জায়গাটি খুবই বিপদসংকুল, যে কারণে উদ্ধার কাজে ব্যাক পেতে হচ্ছে নৌবাহিনীর ডুবুরি দলকে। তবে এই কর্ণফুলী নদীর মোহনাকে নিরাপদ করা দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বন্দরে আসা দেশি বিদেশি জাহাজগুলোকে এই কর্ণফুলী নদীর মোহনা অতিক্রম করে যেতে হয়। তাই বিধ্বস্ত বিমানটি এখানে থাকলে জাহাজ চলাচলে বিঘ্ন হওয়ার শঙ্কা রয়েছে। তাই নৌবাহিনী জোর তৎপরতা চালাচ্ছে বিধ্বস্ত বিমানটি উদ্ধারের। বিমানটি শনাক্ত হলে সেটি উদ্ধারের জন্য প্রস্তুত রাখা হয়েছে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ বলবানকে। কর্ণফুলী নদীর মোহনা থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে জানমালের ক্ষতি কমাতে দুর্ঘটনা কবলিত বিমান পানি পর্যন্ত আনার প্রচেষ্টা ছিল পাইলটদের। খুব মেধাবী ছাত্র ছিল এবং সে চাকরিকালীন সময়ও সে খুব মেধার পরিচয় দিছে। ওর মতো ছেলে হয় না, খুবই অমায়িক। ছাত্র জীবনে দ্বিতীয় হয় নাই কোনো দিন। তার ছোটবেলার শখ ছিল পাইলট হবে, সে দেশের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে। ওরা বাংলাদেশের একজন চৌকস অফিসার
ও বাংলাদেশের জানমালের রক্ষা করার জন্যই ও এইভাবে মারা গেছে। আমি মনে করছি যে বীরের সাথে মারা গেল। এবার অন্য প্রসঙ্গ, চীনকে টেক্কা দিয়ে তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়নে আগ্রহী ভারত, সায় আছে সরকারেরও। দুপুরে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানিতে ভারতের ভূমি ব্যবহারের আনুষ্ঠানিক সম্মতি পেয়েছে ঢাকা। চলছে ভারতের লোকসভা নির্বাচন। 4 জুন নতুন সরকার গঠন হবে দেশটিতে। এরই মাঝে ঢাকা সফর করলেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দিল্লি সফরের আমন্ত্রণ জানান তিনি। সেখান থেকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন কোয়াত্রা। ঘণ্টাখানেকের আলোচনায় উঠে আসে গুরুত্বপূর্ণ নানা ইস্যু। ভারত না চীন, সরকারের অগ্রাধিকারের জায়গায় কে, এমন প্রশ্নের সম্পূরক হয়ে উঠেছে জুলাইয়ে কোথায় আগে সফর করবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বললেন, দিল্লি কাছে, বেজিং একটু দূরে। মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরের কথা রয়েছে, কিন্তু তাদের ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত তো কখন সফর হবে সেটি নির্ধারণ করা যাচ্ছে না। ভারত বাংলাদেশের দীর্ঘদিনের সমস্যা তিস্তার পানি বন্টন। ভারতের শীর্ষ কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী জানালেন, এখন তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত। তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। এদিকে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির ক্ষেত্রে ভারতের ভূমি ব্যবহারের আনুষ্ঠানিক সম্মতি মিলেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে সবকিছু ফাইনালাইজ হয়েছে। ট্যারিফ নিয়ে সেটিও অনেকটা চূড়ান্ত হয়েছে। এরপর দুদেশের সচিব পর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যা বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ। সীমান্তে বেশ কিছু আমাদের নাগরিক মারা গেছে, সেটা নিয়ে আমি আমাদের কনসার্ন ব্যক্ত করেছি। নন লিথাল যাতে ওয়েপন ইউজ করা হয় সেই ব্যাপারে আমরা জোর দিয়েছি। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর নামে আর কোনো প্রকল্প না নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। একটেক বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামে বার্ন ইউনিট স্থাপন সহ 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। উন্নত চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো এবং দক্ষ চিকিৎসক তৈরির লক্ষ্যে দেশের প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে একনেক সভায় 1874 কোটি টাকা ব্যয়ে খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। তবে নিজের নামে এই প্রকল্প নেওয়ায় আপত্তি তোলেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প থেকে নিজের নাম বাদ দিতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দিয়েছেন সরকার প্রধান। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অনুশাসনের বিষয়টি তুলে ধরেন পরিকল্পনা সচিব। বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটু উষ্মা প্রকাশ করেছেন ওনার নাম ব্যবহারের ক্ষেত্রে, এবং ভবিষ্যতে বলেছেন যে এই মাননীয় প্রধানমন্ত্রীর নাম ব্যবহারে উনি অনুমতি দিবেন না। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, নদীর গতিপ্রবাহ ঠিক রেখে সেতু নির্মাণ প্রকল্প হাতে নিতে। নদীতে যেসব ব্রিজ নির্মাণ হচ্ছে সেগুলি যেন যথাযথ উচ্চতায় নির্মাণ করা হয় এবং নদীর মূল স্রোতকে বাধাগ্রস্ত করবে এমন কোনো জায়গায় কোনো ব্রিজ নির্মাণ করা যাবে না। ঢাকার পর 284 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হচ্ছে আরেকটি বার্ন ইউনিট। খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে বার্ন ইউনিট স্থাপন সহ 5563 কোটি টাকা ব্যয়ে মোট 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনেক বৈঠকে। পিপিটি তৈরি হওয়ার পরেই ভূমির কার্যক্রম গ্রহণে অধিগ্রহণের কার্যক্রম শুরু হয়ে যাবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের পর উপজেলাতেও ভোট বর্জন করেছে বিএনপি। তবে প্রথম ধাপের নির্বাচনে জয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত 7 নেতা। এদিকে দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, জনগণ এই সরকারের ওপর আস্থা হারিয়েছে বলেই কোনো নির্বাচনেই যাচ্ছেন না তারা। আহমেদ সালেহিনের রিপোর্ট। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি। তারই ধারাবাহিকতায় উপজেলা নির্বাচনও বয়কটের ঘোষণা দিয়ে মাঠ থেকে সরে যায় দলটি। বুধবার প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরই এ নিয়ে বেশ সরব দলটির সিনিয়র নেতারা। এই নির্বাচনটি বর্জন করার পেছনে এই একটি উদ্দেশ্য, যে আমরা এই সরকারকে বুঝিয়ে দিতে চাই এই নির্বাচন ব্যবস্থাটি আসলে বিশ্বাসযোগ্য নয়। বিএনপি সবসময় নির্বাচনে যেতে চায়,
আমরা মনে করি যে নির্বাচন ছাড়া তো ক্ষমতায় যাওয়ার কোনো রাস্তাও নেই। নির্বাচন কমিশন এবং সরকারের উপর থেকে আমাদের আস্থা উঠে গিয়েছে। তবে নানা যুক্তিতে দলের যারাই অংশ নিচ্ছেন উপজেলা নির্বাচনে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে বিএনপি। নির্বাচনে যারা অংশ নিচ্ছে এরা বিএনপির গুরুত্বপূর্ণ নেতা নয়, দলের অতি ক্ষুদ্র একটি অংশ। কিন্তু এই নির্বাচনে যারা যাবে তারা পরবর্তীকালে পস্তাবে, কারণ এদের নির্বাচিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বিএনপি আওয়ামী লীগ কাউকে কোনো স্পেস দেবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ার বক্তব্যটিকে ভিন্নমত থাকবে, কিন্তু যখন সার্বিক একটি সিদ্ধান্ত হবে সেটা কিন্তু মেজরিটি বেসিসে সিদ্ধান্ত নিতে হবে। কাজেই বিএনপির ভেতরে মেজরিটি ভেবেছে যে এই নির্বাচন যে অর্থহীন এবং একটি নিয়ন্ত্রিত নির্বাচন, একটা সাজানো নাটক, সেখানে না যাওয়াটা সবার জন্য, দেশবাসীর জন্য মঙ্গলজনক হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন ও নির্বাচন বর্জন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপি নেতারা। এই নির্বাচনে মানুষের কোনো উৎসাহ উদ্দীপনা নেই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট। 419 জন যাত্রী নিয়ে জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে পৌঁছায় ফ্লাইটটি। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহ অন্যান্য কর্মকর্তারা বাংলাদেশি হজ যাত্রীদের স্বাগত জানান। বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশি হাজিরা। রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট। স্থানীয় সময় সকাল 11:30টায় 419 জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের চলতি বছরের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে পৌঁছায়। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল, বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর সহ অন্যান্য কর্মকর্তারা। যে কোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনসুলেট ও বাংলাদেশ হজ মিশন সবসময় পাশে আসছে বলে আশ্বাস দেন তারা। এদিকে বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন হজযাত্রীরা। বিমানবন্দরের সুন্দর ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনা পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। কোনো সমস্যা হয় নাই, খুব ভালোভাবে নির্বিঘ্নে আসতে পেরেছি। সৌদি পক্ষ থেকে আমাদের যেভাবে স্বাগত জানিয়েছে আমরা খুব খুশি। বাংলাদেশ বিমানে, আমাদের বিমানে যে যারাই আমাদের সেবায় নিয়োজিত ছিল তারা অতুলনীয়। আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাকভাবে সঠিকভাবে চলে আসছে। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ যেন সুস্থভাবে আমাদের কাজকে সহজ সরল করে এবং আমাদের হজকে কবুল করে নেয়। রোড টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় এবছর বাংলাদেশ থেকে মোট 85,257 জন পবিত্র হজ পালনের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সন্ধ্যার সময় আরও থাকছে। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-20 সামনে রেখে মিরপুরে বাংলাদেশের অনুশীলন। সাকিব ফেরায় আরও আত্মবিশ্বাসী টাইগাররা। বিশ্বকাপের কম্বিনেশন সাজানোর লক্ষ্য। সন্ধ্যার সময় ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে ঢাকায়। বিক্ষোভ মিছিল নিয়ে শত শত মানুষ ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাও করতে গেলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। পরে শাহজাদপুরের রাস্তায় অবস্থান নেন বিক্ষোভকারীরা। সেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি তোলেন তারা। এখানে দাঁড়িয়েছি ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর জন্য। দেশের মানুষ ধিক্কার জানায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানকে। আমেরিকা সব জায়গায় মানবতার কথা বলছে, গণতন্ত্রের কথা বলছে, সেখানে কিভাবে ফিলিস্তিনে এত বর্বর হত্যাকাণ্ড হচ্ছে। মিছিল আর সামনে এগোতে না পারায় সেখানে এক সংক্ষিপ্ত বিক্ষোভে বক্তব্য দেন আয়োজকরা। একটা গণহত্যা হচ্ছে, আপনারা এই প্রতিবাদে শামিল হন। যুক্তরাষ্ট্রকে আমরা পরিষ্কার করে বল। দেখছেন সন্ধ্যার সময়। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের খবর। চতুর্থ টি-20তে শুক্রবার হোম অফ ক্রিকেটে মুখোমুখি হবে দুই দল। ঢাকা পর্বে শক্তি বাড়ছে টাইগারদের। দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। এছাড়াও ফিরছেন সৌম্য সরকার। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। চট্টগ্রাম পর্বের 3 ম্যাচের 3টিতে জিতে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে বিশ্বকাপ সামনে থাকায় চতুর্থ ম্যাচে দলের শক্তি আরও বাড়াতে যাচ্ছেন হাতুরু সিংহে। দীর্ঘ 10 মাস পর ন্যাশনাল টিমের ক্যাম্পে ফিরেছেন সাকিব। আইপিএল শেষে মোস্তাফিজও যোগ দিয়েছেন। চতুর্থ ম্যাচে তাই বড় অদল বদল আসতে যাচ্ছে টাইগার একাদশে। সৌম্য ফেরায় জায়গা হারাতে পারেন লিটন। এছাড়া সাকিবকে জায়গা করে দিতে শেখ মেহেদি বাদ পড়তে পারেন একাদশ থেকে। ম্যাচের আগে হোম অফ ক্রিকেটে বেশ সিরিয়াস অনুশীলন করেছে নাজমুল হোসেন শান্তরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
চীনকে টেক্কা দিয়ে তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়নে আগ্রহী ভারত। দেশটির পররাষ্ট্র সচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। ভারতের ভূমি ব্যবহার করে নেপাল থেকে আসবে বিদ্যুৎ। এ ছিল সন্ধ্যার সময়ে। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। আমি নিজেই, সঙ্গেই থাকুন সময়ের।